হ্যালো বন্ধুরা, মার্কেটে কান পাতলেই এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে যে ধরনের নেগেটিভিটি শোনা যাচ্ছে সেগুলো কিন্তু একটু মনে ভয় ধরানোর মতোই। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ অ্যানাউন্সমেন্টের পরেই ইউএস মার্কেট যেভাবে ফল করছে সেটাও কিন্তু হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আর যদি না লক্ষ্য করে থাকেন তাহলে সেখানে আমরা একটু নিয়ে যাচ্ছি এবং দেখাতে চাইছি যে ইউএস মার্কেটে কী ধরনের ভয়াবহ পতন অলরেডি কিন্তু লক্ষ্য করা গেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ন্যাসড্যাক কম্পোজিট পড়েছে 5.82% টুডে মানে হচ্ছে 4 এপ্রিল, ওখানকার হচ্ছে শুক্রবার। এখানে ডাউজন্স দেখুন, ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এটা পড়েছে 5.5%, মানে ইন্ডেক্স লেভেল এগুলো পড়েছে, এগুলো কোনো স্টক না। তো এটা পড়েছে 5.5%। আর যদি আপনি S&P 500 দেখেন সেটা হচ্ছে 5.97%। এবং ইউএসের হিস্ট্রিতে এতটা মানে একদিনে ফল কিন্তু খুব কমবারই দেখা গেছে। তো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আর তার যে কনসিকোয়েন্স ইউএস মার্কেটেই দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের মনে যথেষ্ট ভয় ধরাচ্ছে। তো এবার কথা হচ্ছে মার্কেটে কি করণীয়। মার্কেটের এ ধরনের সময় আমি যেটা মনে করি যে আপনি যদি মানে ইন্ডিয়ান মার্কেটের গতিবিধি নির্ণয় করতে চান, গতিবিধি একটু বুঝতে চান, তাহলে প্রথমেই যেটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এই মোটামুটি আগামী 1-2 মাস, সেটা হচ্ছে ট্যারিফ রিলেটেড কী কী নিউজ আসছে, কোন দেশ রিটেলিয়েট করছে, যেমন চায়না অলরেডি করেছে, বা ইন্ডিয়া কি করছে সেটা কিন্তু আমার পলিটিক্যালি বেটার মনে হয়েছে। সেটা কেন বলছি সেটাও আমি আপনাদের দেখাতে চাই। দেখুন, ইন্ডিয়া আনলাইকলি টু রিটালিয়েট এগেনস্ট ট্রাম্পস ট্যারিফ অ্যাজ ডিল টক্স ইন প্রোগ্রেস, সোর্সেস সে। ঠিক আছে, তো সোর্স কি বলছে? সোর্স বলছে যে ইন্ডিয়া কিন্তু রিটালিয়েট করছে না। যেমন চায়না মুখের উপরে কিন্তু ছুড়ে দিয়েছে, রিটেলিয়েট করেছে, মানে তার এগেনস্টে রেসিপ্রোকাল ট্যারিফ অ্যানাউন্স করেছে এবং সেখানে একটা ট্যারিফ ওয়ার অলরেডি শুরু হয়েছে। তবে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ঝাঁপিয়ে পড়ে রিটেলিয়েট করছে না, এটা আমি পলিটিক্যালি কারেক্টই বলবো। আমার মনে হয় ধরুন রাস্তাতে কোথাও লড়াই হচ্ছে, আপনারা কি করেন? সেখানে কিন্তু আরও মানে একে অপরকে লড়াই করতে নিশ্চয়ই এনকারেজ করেন না, বরং সেটা একটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তো আমার মনে হয় সেই জন্য ডিলের মাধ্যমে ইন্ডিয়া যে অ্যাপ্রোচটা নিচ্ছে সেটা আমারও কিন্তু বেটার মনে হচ্ছে। আরও এরকম নিউজ পেয়ে যাবেন, ইন্ডিয়া টু ফোকাস অন ট্রেড ডিল অ্যাভয়েড রিটেলিয়েশন। তো এটা আমার পছন্দ হচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করছি বন্ধুদেরও পছন্দ হবে যে একদম অ্যাগ্রেসিভ কিছু স্ট্যান্স না নিয়ে আমার মনে হয় ধীরে ধীরে সেটাকে ট্রেড ডিলের মাধ্যমে একটা মানে সাম্যতা বজায় রাখা, একটা সঠিক জায়গায় একটা সঠিক ডিলে পৌঁছানো। তো সুতরাং ইন্ডিয়া যেহেতু অ্যাগ্রেসিভলি এটাকে না নিয়ে মানে খুব মাইল্ডলি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, তাহলে কি ইন্ডিয়ান মার্কেটের উপরে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু আমাদের অজানা। তো ইন্ডিয়ার মার্কেট নেগেটিভ পজিটিভ কি হতে পারে সেটা নিয়ে আমি একটা পোল করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডাউ, ন্যাসড্যাক, S&P 500 এটা কিন্তু বিশাল মোটামুটি পতন দেখিয়েছে। আর এখানে দেখুন, হোয়াট ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়ান মার্কেটস ইন এপ্রিল। আমি এটাকে একবার রিলোড করতে চাই যাতে করে লেটেস্টটা দেখতে পাই। দেখতে পাচ্ছেন 8টা ভোট এসেছে, বেশিরভাগ কিন্তু বলেছে যে ইন্ডিয়া মার্কেটস উইল গিভ নেগেটিভ রিটার্ন ইন এপ্রিল। ঠিক আছে, তো আপনি গিয়েও ভোট দিতে পারেন, যত বেশি ভোট আসবে তত বেশি কিন্তু পরিষ্কার হবে আমাদের কাছে এই ছবিটা, যে আমরা কি আমাদের মাইন্ডে নিয়ে চলছি, যে এপ্রিলে নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। দেখুন, যদি ট্রেড ডিল যেটার কথা হচ্ছে, যেমন আমি এখনই দেখালাম যে ট্রেড ডিলের কথা হচ্ছে, সেই ডিল যদি সাকসেসফুল হয়, ডিলের মাধ্যমে যদি ট্যারিফ অনেকটা কমে আসে, অ্যারাউন্ড 10-11%, 12%, সেখানে সেই লেভেলে যদি ফিরে আসে, তাহলে কিন্তু আমরা এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি আমার এই পোলের, সেই রেজাল্টটা কিন্তু উল্টো হলেও হতে পারে। তো কী হবে জানা নেই, সেজন্য আমি বন্ধুদের বলবো যত ইচ্ছে গিয়ে এখানে কিন্তু ভোট দিন সবাই, এবং সেখান থেকে আমরা একটা ক্লিয়ার ছবি পেতে চাই যে আমাদের মাথায় মার্কেট নিয়ে ঠিক কী ধরনের ব্যাপারটা চলছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এগোনোর আগে যদি আপনার ট্যারিফ রিলেটেড ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা এরকম ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। এখন প্রথমেই বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ কতটা ভয়াবহ হতে পারে। আমি একটাই কথা শুধু বলতে চাই যে ট্যারিফ যে ব্যাপারটা এখন যেটা চলছে, মোটামুটি ট্যারিফ যেটা লাগানো হয়েছে, এটা কিন্তু অনেক বড় ভয়াবহ জিনিস ডেকে আনতে পারে, এর সেই ক্যাপাবিলিটিটা আছে। আমি বলছি না যে ট্যারিফ হয়ে গেছে, যা হয়েছে এখন যেটা চলছে তার মানেই কিন্তু মার্কেট বিরাটভাবে ক্র্যাশ করবে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এর সেই পোটেনশিয়ালটা আছে বিশাল বড় ভয়াবহ কিছু করার। কারণে যেটা হচ্ছে সেটা কিন্তু খুব একটা সুবিধের হচ্ছে না, আর সেজন্য আমি বারবার বলছি সব মানে আমাদের মতো ছোট রিটেল ইনভেস্টরদের সবসময় সাবধান করানোর চেষ্টা করছি যে পার্টিকুলারলি এই সময়টাতে কিন্তু ট্যারিফ নিয়ে আপডেট থাকুন, এবং ট্যারিফে কি হতে পারে না হতে পারে সেরকম একটা ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম, যে ট্রাম্প ট্যারিফ কি হতে পারে না হতে পারে বা কিভাবে মার্কেট মুভ করে, সেটা গিয়েও দেখতে পারেন। তো এখনকার সবথেকে হট টপিক এটাই, এবং এটা যদি ডিল ঠিকঠাক না হয় বা অন্যান্য দেশও যদি ঠিকঠাকভাবে ডিল না করতে পারে, সেটা কিন্তু একটা মার্কেটের জন্য বড় রকমের নেগেটিভ। আমি একটু আগে যে একটা নিউজ দেখলাম, সেখানে যেটা দেখলাম যে 50খানা দেশ, 50টা বা তারও বেশি দেশ কিন্তু অলরেডি হোয়াইট হাউসকে অ্যাপ্রোচ করেছে,
সেখানে মোটামুটি একটা ডিলের কথা বা তারা ওই মিউমিউ করে যেটা করা হয় যে সেটা কিন্তু করে দেখানোর চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে যে ট্রেড ডিল যাতে কিছু হতে পারে বা যদি কোনোভাবে ট্যারিফ কমানো যায়। তো এখন দেখে নেওয়া যাক যে এই ট্যারিফ লাগানোর পরে কোন কোন সেক্টরের উপরে সবথেকে বড় প্রভাব আসতে চলেছে, সেগুলো আমরা আমাদের স্লাইডে এক এক করে দেখে নেব। তো সেক্টরস মোস্ট এফেক্টেড, কোন সেক্টরগুলো সবথেকে বেশি হিট হতে পারে। তার প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে টেক্সটাইল এবং অ্যাপারেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে মেজর এক্সপোর্ট যেটা হয় ইউএসএ সেটা কিন্তু এটা টেক্সটাইল আর অ্যাপারেল, ঠিক আছে। এটা একটা বড় মেজর এক্সপোর্ট আমাদের এখান থেকে টেক্সটাইল এবং অ্যাপারেল ওখানে যায়। এটা হচ্ছে হাইলি প্রাইস সেন্সিটিভ ইন্ডাস্ট্রি। এর মানে কি? যেহেতু আমাদের ওপরে হাই ট্যারিফ লাগানো হয়েছে, এর ফলে কি হবে, আমাদের টেক্সটাইল বা অ্যাপারেল রিলেটেড যে মানে গুডস বা মেটেরিয়াল সেগুলোর কিন্তু প্রাইস বেড়ে যাবে। তখন কি হবে, যেটা যারা ধরুন একটু সস্তায় দেয়, যেমন এই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ কিন্তু অ্যাপারেল বা টেক্সটাইল রিলেটেড গুডস কিন্তু আমাদের থেকে সস্তায় দিতে পারে। সুতরাং এই সেক্টরটা হয়ে যাচ্ছে যথেষ্ট প্রাইস সেন্সিটিভ। আমরা একটু প্রাইস বাড়ালেই কিন্তু বা আমরা যদি কম প্রাইসে না দিতে পারি অন্যরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো সেই জন্য ইউএস ট্যারিফ কিন্তু আমাদের এই সেক্টরের এক্সপোর্টের ক্ষেত্রে খুবই নেগেটিভ। এরপরে থাকছে জেম অ্যান্ড জুয়েলারি। দেখুন ইন্ডিয়া হচ্ছে একটা টপ এক্সপোর্টার, এখানে যেটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টপ এক্সপোর্টার অফ ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি, ঠিক আছে। তো হয়তো গোল্ড কম যায় কিন্তু ডায়মন্ড সব থেকে বেশি যায়। তার কারণ আমরা এখানে হয়তো মোস্টলি গোল্ড প্রেফার করি, গোল্ড ইউজ করি, ওখানে কিন্তু গোল্ড অনেক কম, ডায়মন্ড বেশি ইউজ করা হয়। তো সেই ডায়মন্ড কিন্তু একটা টপ এক্সপোর্টার হচ্ছে ইন্ডিয়া, যারা মানে ইউএসএতে এক্সপোর্ট করে। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় নেগেটিভ প্রভাব আসতে চলেছে জেমস এবং জুয়েলারি এই সেক্টরের ওপরে। এরপরে থাকছে অটোমোবাইল কম্পোনেন্টস। এগুলো হচ্ছে বিটুবি এক্সপোর্ট হয়। তার মানে কি, এখানকার কোনো বিজনেস, ধরুন ওখানে টেসলাকেও হয়তো এখানকার কোনো কোম্পানি ব্রেক সাপ্লাই করছে, ঠিক আছে, বা রিম সাপ্লাই করছে, তো ছোটোখাটো যেসব প্রোডাক্ট, ঠিক আছে। তো সে ধরনের ক্ষেত্রে, সে ধরনের অটোমোবাইল যে কম্পোনেন্টস, এ ধরনের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ প্রভাব আসতে পারে। তার কারণ হচ্ছে যখনই ট্যারিফ বাড়ছে তখন কোম্পানিজ মে শিফট টু অল্টারনেটিভ সাপ্লায়ার। তারা কিন্তু অন্যান্য দেশে চলে যাবে, যেমন থাইল্যান্ড হতে পারে, ভিয়েতনাম হতে পারে, ঠিক আছে, যারা এ ধরনের জিনিসপত্র এক্সপোর্ট করে ওদের। এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুডস অ্যান্ড টুলস ইনক্লুড ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, মানে হেভি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি যেগুলো বা পার্টস বা টুলস, ঠিক আছে। তো এই ধরনের একটা স্টক আমি অনেকবারই আলোচনা করেছি বন্ধুদের সঙ্গে এবং আমি কিন্তু সেই স্টক নিয়ে এখন চিন্তিত আছি। তার কারণ সেটা কিন্তু ডাইরেক্টলি এই ইঞ্জিনিয়ারিং গুডস এবং টুলসের মধ্যেই পড়ে। বা আমি যে স্টকটার কথা বলছি সেটা হয়তো অনেকে বুঝতে পেরেছেন, মানে যারা আমার চ্যানেলে অনেক দিন আগে থেকে আছেন, এরকম একটা পাম্প বানায়, এরকম একটা স্টকের উপরে কিন্তু আমি বুলিশ ছিলাম এবং সেই স্টকটাতে আমি অনেকবার ইনভেস্টমেন্ট করিয়েছি, তার প্রুফও দেখিয়েছি। তো এখন কিন্তু আমি একটু মানে কনফিউজ যে সেই সেক্টরের বা সেই স্টকের কি হতে চলেছে। তার কারণ এই যে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি যেগুলো পাম্প তার মধ্যে কিন্তু আসে, তো এই ধরনের জিনিসের উপরে অবশ্যই ট্যারিফ হাই হচ্ছে এবং সে কারণে এই ধরনের কোম্পানি কিন্তু এক্সপোর্ট মানে যেটা কমে যাবে, এক্সপোর্ট এফেক্টেড হবে। সে কারণে এই স্টকটা নিয়ে কিন্তু আমাকে আবার স্টাডি করতে হয়তো বসতে হবে। এরপরে কিছু কিছু সেক্টর যেগুলো মাইট নট গেট এফেক্টেড, ঠিক আছে, ডাইরেক্টলি হয়তো এদের উপরে কোনো এফেক্ট আসছে না। তাদের মধ্যে একটা থাকবে হচ্ছে আইটি এবং সফটওয়্যার সার্ভিসেস। দেখুন এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, সার্ভিসেস আর নট ট্যাক্সেবল আন্ডার গুড ট্যারিফ। তার মানে কি, এই যে মানে ইউনাইটেড স্টেট যে ট্যারিফ লাগাচ্ছে সবার উপরে, এগুলো কিন্তু গুডসের ওপরে, মানে সেটা কোনো ফিজিক্যাল বস্তু হতে হবে, ঠিক আছে। এবার আমাদের যেটা আইটি সফটওয়্যার, মানে আমরা কিন্তু তাদেরকে রোবট বিক্রি করি না, ঠিক আছে, আমরা কিন্তু অতটা ম্যানুফ্যাকচারিং এখন করছি না, আইটি ম্যানুফ্যাকচারিং যেটা। তো কিন্তু আমরা কি সফটওয়্যার সার্ভিসেস প্রোভাইড করি, সেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, ওয়েব বেসড সার্ভিস হতে পারে, ক্লাউড বেসড সার্ভিস, ঠিক আছে। তো সেই ধরনের সার্ভিসের ক্ষেত্রে সেগুলো যেহেতু ফিজিক্যাল মানে বস্তু না, তার উপরে কিন্তু ডাইরেক্টলি ট্যারিফ লাগে না, কিন্তু ইনডাইরেক্টলি এদের উপরেও কিন্তু নেগেটিভ প্রভাব আসতে পারে। সেটা কীভাবে? সেটা হচ্ছে যেহেতু ওখানে একটা ইনফ্লেশন হাই হচ্ছে বা ইকোনমির একটা স্লোডাউন আসছে, সেক্ষেত্রে ওখান থেকে যে অর্ডারগুলো আসতো, মানে আমাদের এখানে বড় জায়েন্ট যারা ওখানে এক্সপোর্ট করে, যেমন ধরুন সেটা মানে বড় পার্টি বলছি, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, তো এরা সার্ভিস প্রোভাইড করে। এখন ওদের ওখানে স্লোডাউনের জন্য যদি সার্ভিস মানে রিকোয়ারমেন্ট কম থাকে, তাহলে কিন্তু তারা কি, ধরুন তারা 5,000 কিছু একটা মানে সফটওয়্যার সার্ভিসে কিছু একটা 5,000 ইউনিট তারা অর্ডার দিয়েছিল, সেখানে ওরা বলবে যে না এখন 2,000 ইউনিট মানে ডেলিভারি করো, এরপরে আমরা দেখে নেব যদি ইকোনমিতে কোনো মানে স্ট্রেংথ আসে, যদি ডিমান্ড বাড়ে, তবেই কিন্তু আমরা বাকি 3,000 অর্ডার নেব। তো এই ধরনের একটা ইনডাইরেক্ট এফেক্ট আইটি সার্ভিসেসের উপরে বা আইটি কোম্পানির উপরে কিন্তু পড়তে পারে। এছাড়া ডাইরেক্ট কিন্তু ট্যারিফ আইটির উপরে অ্যাপ্লিকেবল হয় না। আর কোন সেক্টর? সেমিকন্ডাক্টর অ্যান্ড চিপস। আপনি যদি মানে ইন্ডিয়াতে
চিপ মেকিং করতে পারেন, সেমিকন্ডাক্টর রিলেটেড জিনিসপত্র, মেটেরিয়াল এবং প্রোডাক্ট যদি আপনি বানাতে পারেন, তাহলে কিন্তু সেগুলো আপনি যত ইচ্ছে ওখানে এক্সপোর্ট করুন, তার উপরে কিন্তু এক্স্যাক্টলি কোনো ট্যারিফ এখনও লাগানো হয়নি এবং এক্সপ্লিসিটলি এক্সেম্পটেড ফ্রম দিস ট্যারিফ সাইকেল। এই ট্যারিফ সাইকেলে কিন্তু এগুলোকে বাইরেই রাখা হয়েছে যে না, এগুলোর উপরে ট্যারিফ নেই। আপনি যদি সেমিকন্ডাক্টর দিতে পারেন, সেমিকন্ডাক্টর প্রোডাক্ট বা চিপ দিতে পারেন, মেটেরিয়াল দিতে পারেন, সেগুলো দিন, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ ওরা তো সেগুলো চায়, তার কারণ ওদের ওখানে এর মানে ইন্ডাস্ট্রি সব থেকে বড় ইন্ডাস্ট্রি, তো তারা অবশ্যই চাইবে যে আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে তাদের খুব ভালো হয়। এরপরে সেক্টর যেটার উপরে প্রভাব আসবে না সেটা হচ্ছে কপার এবং সিলেক্ট এনার্জি প্রোডাক্ট। তো কপার রিলেটেড জিনিসপত্র কিন্তু ওরা অ্যাকচুয়ালি মানে স্পেসিফিক্যালি লিস্টেড অ্যাজ নন ট্যারিফ আইটেমস, ঠিক আছে। তো এই ধরনের কোম্পানি বা স্টক যারা এই ধরনের কপার বা সিলেক্ট এনার্জি প্রোডাক্টসে ট্রেড করে, সেগুলো কিন্তু তারা কিন্তু মানে নেগেটিভলি এফেক্টেড হবে না। এরপরে হচ্ছে এগ্রিকালচার কমোডিটি। এখানে কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট মানে সেটা চাল হতে পারে, গম হতে পারে, বা কোনো স্পাইসেস হতে পারে, মানে মশলা। তো এগুলোর ওপরে কিন্তু কোনো ধরনের কোনো মানে ট্যারিফ মেনশন করা হয়নি, তো নট ইন ট্যারিফ লিস্ট অ্যাজ অফ নাও। পরে কী হবে সেটা জানা নেই। তবে একটা সেক্টর খুবই ইন্টারেস্টিং সেক্টর, সেটা হচ্ছে কি ফার্মা সেক্টর। কারণ এখনও পর্যন্ত কিন্তু আমরা ফার্মা সেক্টর নিয়ে কথা বলিনি। তো এই সেক্টর হচ্ছে ইন গ্রে জোন। এটা গ্রে জোন কেন বলা হয়েছে, তার কারণ হচ্ছে ফার্মা যেটা এক্সেম্পটেড ফর নাও, মানে এখনও পর্যন্ত কিন্তু ফার্মার ওপরে কোনো ধরনের কোনো ট্যারিফ লাগানো হয়নি, তবে কি এটা আন্ডার রিভিউ, তার মানে কি কুড বি অ্যাডেড লেটার। এটা কেন বলছি, আপনাদের একটু নিউজ দেখাতে চাই, নিউজ দেখালে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে দেখুন, ফার্মা স্টক সারভাইভ মার্কেট রাউট অন ট্যারিফ এক্সামশন বাট আনসার্টেনটি কন্টিনিউজ। মানে যেহেতু মানে 2 তারিখ যেটা, সেটা কিন্তু সেখানে মেনশন করা হয়েছিল যে ফার্মা কিন্তু এই ট্যারিফের মধ্যে নেই। তখন ফার্মাতে কি হয়েছিল, একটা বিশাল বড় জাম্প এসেছিল। আমি আপনাকে একদম চার্টে গিয়ে দেখাবো যে ঘটনাটা কী হয়েছিল। তো আরেকটা জিনিস যেটা এখনই দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে মনে করা হচ্ছিল যে ফার্মার উপরে তো মানে ট্যারিফ এলো না, তাহলে কিন্তু বেঁচে গেল। ফার্মা সেক্টর প্রচুরভাবে দৌড়চ্ছিল, মানে 8, 9, 10, 15% করে স্টকগুলো দৌড়চ্ছিল। তারপরে কি হলো, তারপরে দেখুন, মানে এটা একটু ডেটটা লক্ষ্য করুন, এপ্রিল 3, ঠিক আছে, কারণ ওখানে অ্যাকচুয়ালি 2 তারিখ অ্যানাউন্সমেন্ট হয়েছে, তো এপ্রিল 3-এর এটা হচ্ছে খবর। তারপরে এপ্রিল 4-এ গিয়ে কিন্তু এ ধরনের একটা নিউজ দেখুন, ট্রাম্পস লেটেস্ট ট্যারিফ থ্রেট এন্ডস ব্রিফ রিপ্রিভ ফর ইন্ডিয়ান ফার্মা স্টকস। তার মানে কি 4 তারিখে আবার যেটা বলা হয়েছে, এখানে আপনি নিচে গেলে দেখতেও পাবেন যে কি বলা হয়েছে। দেখুন, ফার্মা ইজ গোয়িং টু বি স্টার্টিং টু কাম ইন, মানে কি ট্যারিফের কনটেক্সটে বলা হয়েছে, আই থিঙ্ক অ্যাট এ লেভেল দ্যাট ইউ হ্যাভ নট রিয়েলি সিন বিফোর। মানে বুঝতেই পারছেন যে ফার্মার ওপরে ট্যারিফ লাগানো হয়নি, ঠিক আছে, বাট ইজ গোয়িং টু বি স্টার্টিং টু কাম ইন, ঠিক আছে। মানে রিসেন্টলি বা মানে মানে খুব কম দিনের মধ্যেই এর ওপরেও ট্যারিফ ঘোষণা হতে পারে, এবং অ্যাট এ লেভেল দ্যাট ইউ হ্যাভ নট রিয়েলি সিন বিফোর। মানে এটা কিন্তু একটা থ্রেটের মতো ফার্মা সেক্টরের উপরে। আর সে কারণে আমি আপনাকে নিয়ে যেতে চাই ফার্মাতে এবং তার চার্ট দেখাতে চাই। এটা হচ্ছে ফার্মার চার্ট, এখানে দেখতে পাচ্ছেন নিফটি ফার্মা ইন্ডেক্স। তো ফার্মা কী হয়েছিল দেখুন, এটা হচ্ছে 2 এপ্রিল মার্কেট ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। 3 এপ্রিল হঠাৎ করে এত বড় জাম্প, তার কারণ কি 2 এপ্রিল কিন্তু রাতে আমেরিকাতে অলরেডি এটা অ্যানাউন্স হয়ে গিয়েছে যে ফার্মার উপরে এই মুহূর্তে কোনো ট্যারিফ লাগছে না। সবাই ভেবেছিল যে ট্যারিফ লাগবে না তাহলে, তো সে কারণে ফার্মা কীভাবে জাম্প দিয়েছে দেখুন, বিশাল বড় একটা ফার্মা সেক্টর জাম্প দিয়েছিল, প্রত্যেকটা স্টকে মানে আগুন লেগে গেছিলো। তো সেটা কিছুটা ঠান্ডা হয়ে এরকম একটা জায়গায় এসে ক্লোজিং দেয়। তারপরে যখন 3 এপ্রিল ওটা বলা হলো যে ফার্মার উপরে আমরা লাগাইনি, কিন্তু ফার্মার উপরে রিসেন্টলি খবর আসতে চলেছে, মানে ট্যারিফ আসতে চলেছে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু ফার্মা একেবারে ক্র্যাশ করে আগে যে লেভেলে ছিল তার থেকেও অনেকটা নিচে লেভেলে গিয়ে তারপরে কিছুটা সামলে নিয়েছে। স্টক তো বা যে কোনো ইন্ডেক্স তো আর সারাদিন করে মানে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নেগেটিভ হতে পারে না। তো যাই হোক, এতটা নেগেটিভ হওয়ার পরে কিছুটা সামলে নিয়েছে। তা সত্ত্বেও কিন্তু 2 তারিখ মানে অ্যানাউন্সমেন্টের আগে যেখানে ছিল তার থেকেও নিচেই আছে এখন। সুতরাং ফার্মা সেক্টরে এরকম একটা মানে সার্কাস দেখতে পাচ্ছেন ফার্মা সেক্টরের ইন্ডেক্সে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যেদিন ট্যারিফ অ্যানাউন্স করা হয় সেদিন ফার্মাকে বাইরে রাখা হচ্ছিল, তারপরেই কিন্তু আবার ফার্মাকে সেখানে ঢোকানো হয়েছে। আর সে কারণে কিন্তু আমি ফার্মাকে একটা গ্রে জোনের মধ্যে রেখেছি। তো এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে কোন কোন সেক্টরের উপরে খুব বাজে প্রভাব আসতে পারে আর কোন কোন সেক্টরগুলো কিছুটা হলেও বেঁচে যেতে পারে। আর এসব বিষয় মাথায় রেখে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে হবে। আর সব সময় আগামী মোটামুটি যতদিন পর্যন্ত প্রবলেম না সলভ হচ্ছে, ট্যারিফ মানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রিলেটেড যা কিছু নিউজ থাকবে সেগুলোতে কিন্তু আপনাকে কড়া নজর রাখতে হবে।